না, সবসময় কিছু না কিছু আঁকা বাঁকা পথে খুব মসৃণভাবে আমাদের জীবন পথ কিন্তু কখনো চলে না। এবং সেই জীবন পথে আমাদেরকে এগিয়ে চলতে হলে আমাদেরকে বারবার ধরেই বিভিন্ন ক্ষেত্রে যেমন বাধাপ্রাপ্ত হতে হয়, আবার সেই বাধাকে কাটিয়ে উঠে আমরা সফলতাকেও কিন্তু সেখান থেকে খুঁজে পাই। এবং সেই সফলতাকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু আমাদের পাথেয় করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। জীবন যত এগোতে থাকে, আমাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্র সব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাও সেখানে কিন্তু তার একটা প্রাচুর্যতা কিন্তু সেখানে ক্রমাগত গড়ে ওঠে, যা কিন্তু আমাদেরকে সঠিক বেঠিক এগুলোকে নির্বাচন করতে শেখায়। এবং পরবর্তী ক্ষেত্রে সেই অভিজ্ঞতাকে উপর ভর করেই আমরা কিন্তু আমাদের সমস্ত কিছুকে জাস্টিফাইডলি তাকে চেক করে এবং তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা স্থিরতা তৈরি করে। সময়ের অগ্রগতিতে কালের যত এগিয়ে যায়, কালের অগ্রগতিতে সমস্ত কিছুতেই কিন্তু আমাদের মধ্যে অনেকটা স্থিরতা তৈরি করে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে জীবনে চলার পথে বহু ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে মায়া মমতায় জড়িয়ে থাকি, যে সেখান থেকে অনেক রকমভাবে আমরা কিন্তু বাধাপ্রাপ্ত হই, যার ফলে মনও ভারাক্রান্ত হয়ে ওঠে এবং সেখান থেকে তৈরি হয় নেগেটিভিটি এবং নেগেটিভ অ্যাপ্রোচ। এবং এই নেগেটিভ অ্যাপ্রোচ যত আপনার মধ্যে দ্রুত তৈরি হবে, আপনাদেরকে তত দ্রুত সেই নেগেটিভ অ্যাপ্রোচ থেকে বেরিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে যেতে হবে। কারণ পজিটিভ অ্যাপ্রোচ তার মাধ্যমেই আপনাকে জীবন পথে অগ্রসর হতে হবে। এবং জীবনে চলার পথে যে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের সমস্যাগুলো পাবো, সেই সমস্যাগুলোকে শুধুমাত্র জিইয়ে না রেখে তাকে সঠিক সমাধান করে আমাদের জ্যোতিষশাস্ত্রকে সঙ্গে নিয়ে, তাকে একাঙ্কিত করে নিয়ে, তাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলোকে সেখান থেকে প্রতিহত করে এগিয়ে যেতে পারি। আজকের যে আমাদের আলোচনার যে বিশেষ পর্ব, আমাদের অম্বুবাচী নিয়ে আলোচনা গত পর্বে আরম্ভ হয়েছিল। আজকের পর্ব কিন্তু আমাদের অম্বুবাচী সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু আমাদের প্রথম বন্ধুকে সঙ্গে নিয়ে তার পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? কার বিষয়ে? ভাগনার বিষয়ে। ভাগনার নাম? ভাগনার নাম অজয় ঘোষ। ও ভাগ্নি জুই ঘোষ। ঘোষ বললেন না? হ্যাঁ, আপনার নাম? আচ্ছা আচ্ছা, অজয়বাবু জন্ম তারিখ? জুই দেবীর জন্ম তারিখ? 13 ফেব্রুয়ারি 2003, তাই তো? জন্ম সময়? 11 PM কলকাতা, তাই তো? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগছে? এই তো চেষ্টা করতে করতে, এই তো চেষ্টা করছেন, চেষ্টা করার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। কতদিন ধরে চেষ্টা করছেন? তার মানে চেষ্টা করলে সেখান থেকে তার ফল পাওয়া যায় এবং সৌভাগ্য দর্পণে চেষ্টা করতে করতে সেখান থেকে পাওয়া যায়। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে জুই দেবীর জন্ম তারিখ এখানে পাওয়া গেল আমরা 13 তারিখ, অর্থাৎ 4 সংখ্যার জাতক জাতিকা এবং তার সঙ্গে 2 এর কম্বিনেশন 4 এবং তার সঙ্গে 2003, সেখানে আমরা পাচ্ছি 3। এই যাদের জন্মক্ষেত্র যেখানে দেখতে পাওয়া যায়, এখানে যদি পুরো সংখ্যাটাকে যোগ করা যায়, 3 1 4 2 6 2 8 3 11, অর্থাৎ এখানে হয়ে গেল এই 11, মানে পুরো জন্ম সালটা সময় যদি আমরা যোগ করি তার টোটালটা আমরা পাবো 11। এবং 11কে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি সেটা হয়ে যায় 2। আর আমরা যে প্রথম যে জন্ম তারিখ সেটা হচ্ছে 13। এই দুটোকে সংমিশ্রণ করলে পাওয়া যায় 13কে যোগ করলে 4, সিঙ্গেল ডিজিটে আনলে, অর্থাৎ 2 আর 4 এর কম্বিনেশন। এই 2 4 এর কম্বিনেশন যাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে জীবনে স্ট্রাগল বড্ড বেশি পরিমাণে থাকে। কোনো কাজে সফলতা চট করে কিন্তু আসতে চায় না এবং নিজের মধ্যে একাগ্রতার বারবার ধরে কিন্তু অভাব ঘটে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে একটা কিন্তু ওঠানামা, এবং যতটা পরিশ্রম করবে সে পরিশ্রমের কিন্তু সঠিক ফল পাবে না এবং মানসিকভাবে বারবার ধরে কিন্তু একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়া, মানসিক চাপ তৈরি হয়, এরকম প্রবলেম কিন্তু থ্রু আউট দ্য লাইফ কিন্তু একটা প্রবলেম কিন্তু ফেস করে। এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি এবং আপনাদেরকে বারবার ধরে জানি, যাদের ক্ষেত্রে 4 জন্ম সংখ্যা তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু বড্ড বেশি স্ট্রাগল কিন্তু থাকে। 4 আর 8, এটা আমার অবজারভেশনে, বহু বছরের অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আমি দেখেছি। এবার চলে আসো জন্ম ছকে। লগ্ন পাওয়া গেছে 7ই নক্ষত্রে এবং
চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে। এই আদ্রা নক্ষত্রে চন্দ্র যখন পাওয়া যায়, জন্ম নক্ষত্র, আদ্রা মানে হচ্ছে এক ফোঁটা চোখের জল, অর্থাৎ জীবনে বড্ড বেশি স্যাক্রিফাইস করতে হয়। এবং মিথুন রাশি, অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে তুলা লগ্ন এবং মিথুন রাশি, লগ্নের অষ্টমে তার যে মূল গ্রহ শনি রাহু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে। অর্থাৎ এডুকেশন সেক্টরটায় যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গাটা প্রবলেম থাকবে, কিন্তু সেখান থেকে ওভারকাম করে উঠবে। এবং চতুর্থ স্থানে এখানে অবস্থান করছে নবমপতি যুক্ত অবস্থায় বসে রয়েছে, ফলে এডুকেশন সেক্টরে পরিশ্রম করবে, সফলতা আসার ক্ষেত্রে বড্ড বেশি প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু আসবে। লগ্নের পঞ্চমে এখানে অবস্থান করছে রাহু এবং লগ্নের অষ্টমে শনি, লগ্নের পঞ্চমে অবস্থান করছে রবি এবং লগ্নের অষ্টমে শনি রাহু দ্বারা যুক্ত অবস্থা বসে রয়েছে। এবং এখানে দশমপতি নবম স্থানে এবং বৃহস্পতি অর্থাৎ এখানে যে ষষ্ঠপতি সে কিন্তু চলে গেছে দশম স্থানে, অর্থাৎ এখানে যতটা, এবং সে তুঙ্গস্থ অবস্থা বসে রয়েছে এবং বুধ দ্বারা দৃষ্ট অবস্থায়, এবং দ্বিতীয় স্থানে মঙ্গল কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে। পারিবারিক ক্ষেত্র এবং ফাইন্যান্সিয়াল কেরিয়ার গড়ার যে জায়গাটা, এই যে সময়টা, এটা ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলবে। এবং যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গাটা আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানাপোড়েন কিন্তু চলবে। এবং বর্তমান সময়ে লগ্নের ষষ্ঠ স্থানে শনি অবস্থান করবে এই সময়টা কিন্তু, এবং শনি অবস্থান করে এখানে মীন রাশিতে অবস্থান করে শনিকেই দৃষ্টি দেবে এবং রাহুকে দৃষ্টি দেবে, যা কিন্তু শারীরিক জায়গাটাও বর্তমান সময়ে কিন্তু একটু প্রবলেম তৈরি করবে। অর্থাৎ এডুকেশন সেক্টরে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসার ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। কেরিয়ার বিল্ডের ক্ষেত্রে প্রথম ফেজে প্রবলেম থাকলেও ধীরে ধীরে যত সময় এগোবে সেখান থেকে বিল্ড আপ হবে, কিন্তু ব্যক্তিগত জীবনটা বড্ড বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। এবং এখানে লগ্নপতি শুক্র সেও কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং দশম, এবং বিশেষভাবে বলবো যে বিশেষভাবে বৈবাহিক ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনটা কিন্তু ওঠানামার মধ্যে দিয়ে যাবে। সুতরাং বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হবে সেই সময়টাতে কিন্তু অবশ্যই ভালো করে জোটক বিচার করে অ্যানালিসিস করে তবেই যাওয়া উচিত, তা নাহলে কিন্তু এই জন্মছকে কিন্তু বড্ড বেশি সমস্যার জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে লগ্নপতি তৃতীয়স্থ, অর্থাৎ এখানে বর্তমান সময়ে শারীরিক জায়গাটা নিয়ে কিন্তু একটু বেশি পরিমাণ প্রবলেম কিন্তু ফেস করতে হবে। আর কি জানতে চান বলুন। দেখুন, আপনি বলার আগেই আমি বলেছি যে বৈবাহিক ক্ষেত্রটা খুব একটা ভালো জায়গায় নেই, এবং এই যে বর্তমান সময়ে যে বৈবাহিক ক্ষেত্র জায়গাটা যদি আপনারা এগোন 2025 সাল খুব একটা সুটেবল কিন্তু ওর জন্য নয়। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে যে সপ্তমপতি সে কিন্তু কেতু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং আমাদের যে রাশি, আমাদের যে বিবাহের কারক গ্রহ, সেই বিবাহের কারক গ্রহ শুক্র সেও কিন্তু পীড়িত এবং নবাংশ ছকে গিয়ে পীড়িত। অর্থাৎ বৈবাহিক জায়গাটা দেখতে হলে একটু বুঝে শুনে তবে স্টেপ নিয়ে এগোতে হবে। কিন্তু বৈবাহিক ক্ষেত্রে 2027 সালটা বেশ ভালো, 2026-এর সেপ্টেম্বর মাসের পর থেকে বৈবাহিক ক্ষেত্রের জায়গাটা একটু তৈরি হবে, কিন্তু একটু দেখে শুনে খোঁজ নিয়ে তারপরেই এগোবেন, তা না হলে কিন্তু আবারও কিন্তু প্রতিহত হতে হবে। এবং কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে এই রিলেশনশিপে কিন্তু একটা ছেদ পড়ার জায়গাও কিন্তু রয়েছে। এই জন্য একটু ভালো করে, এবং শ্বশুর বাড়ির থেকে বিশেষ করে যে বাড়ির সঙ্গে সম্বন্ধ হবে বা যার সঙ্গে সম্বন্ধে জড়াবে, সেক্ষেত্রে তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু তথ্য গোপনের জায়গাটাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই জায়গাটা সম্বন্ধে একটুখানি কেয়ারফুল থাকবেন, এবং সপ্তম যে জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে রেকটিফাই করে তবে এগোন, তা না হলে কিন্তু একটু সমস্যা বহুল জীবন কিন্তু হতে চলেছে। কিন্তু তার জন্য বলবো এখন আগে থেকে একটা আইডিয়াল টাইমে পয়েন্ট করেছেন, এবং এই সময়টাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা রেকটিফাই করুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন। আমি তো আগেই বললাম বিবাহের ক্ষেত্রটা মোটেও ভালো না। আপনি বলুন না, বিবাহের ক্ষেত্রটা যদি ভালো হতো তাহলে কি আপনি ফোন করতেন? কখনোই করতেন না। বৈবাহিক জায়গাটা সেই জায়গায় স্টেবল নেই, সেই জন্যই আপনি ফোন করছেন এবং সেটা ভবিষ্যতে কেমন যাবে সেটা জানতে চাইছেন। এবং এই কথাও বললাম যে বর্তমান সময়টা এটা আইডিয়ালিস্টিক টাইম নয়, এবং আমার অ্যানালিসিসে একদম শেষ অংশে গিয়ে যখন আপনি জিজ্ঞেস করার আগেই বলেছিলাম যে বৈবাহিক ক্ষেত্রের জায়গাটাকে একটু দেখে শুনে দিতে হবে। সুতরাং এই জায়গাটা এবং কিছু তথ্য গোপনের জায়গা, এটা কি আপনারা প্রমাণ পেয়েছেন সেরকম কিছু? এই জায়গাটা একটু দেখে শুনে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এবং তারপরে সেখান থেকে জোটক বিচার করে বিবাহ দিয়েছেন? আপনারা এত অনুষ্ঠান দেখেন, এত কিছু দেখেন, বারবার ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাও আপনারা কেন এই জায়গাটাকে ভুল করেন?
বিয়েতে তো লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কিন্তু একটা জটক বিচার করিয়ে নিয়ে তারপর যদি সঠিক পদক্ষেপ নেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোন সময় বিবাহটা দেবেন, যাকে নির্বাচন করছেন সেটা কি সঠিক, সেটা তার জন্য এই জায়গাগুলোকে একটু আইডেন্টিক্যালি দেখে নেওয়া দরকার। অনেক সময় দেখা যায় খুব ভালো পাত্র, খুব ভালো পাত্রী, সুন্দর ম্যাচিং, কিন্তু যে সময়টা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে সেই সময়টা তাদের জন্য ভালো না। এই জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম। এবং এই যে সেই জন্য আগেই বললাম যে যতটা পরিমাণ কিন্তু পরিশ্রম করবে এবং লাইফে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বারবার ধরে একটা আপস অ্যান্ড ডাউনস, এবং আমি আমার একদম শুরুতেই বলেছিলাম যে 4-8-এর কম্বিনেশন, এদের ক্ষেত্রে জীবনটা কিন্তু খুব একটা সুখকর হয় না। বিবাহ হয়েছে কতদিন হলো? এখন বর্তমান সময় কেমন আছে? দেখুন, বিবাহের প্রথম ফেজ সেখানেই মোটামুটি চলছে। এখন এই প্রথম ফেজ, প্রথম 3 মাস যথেষ্ট ভালোভাবে রিলেশনশিপটা বিল্ড হওয়ার জায়গা, সেখানেই মোটামুটি জায়গা তৈরি হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা একটু অনুধাবন করুন, এখনো সময় আছে। সেই জায়গা থেকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু জায়গাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন অনেকটা বেটার হবে। এবং ভবিষ্যৎ 2027 সালে যে যোগটা বলছিলাম সেই সময়টার পর থেকে কিন্তু অনেকটা বেটারমেন্টের জায়গা রয়েছে, কিন্তু এই 25-26 সাল এই সময়টা কিন্তু মোটেও ভালো না, এবং এই জায়গাটার জন্যই বর্তমান সময়ের কিন্তু প্রবলেম তৈরি করছে। এবং আমি আগেও বলেছিলাম, আপনি বলার আগেই, যে 2025 সাল বিবাহের জন্য আইডিয়াল নয়। আমরা যদি 3 মাস এগিয়ে যাই, পিছিয়ে যাই, বর্তমান জুন মাস, তার মানে যদি 3 বছর দিয়ে চলে যাই, তাহলে আমরা পাবো মার্চ এপ্রিল মাস। সুতরাং সেটা 2025 সালই, যেটা বলেছিলাম যে এই জায়গাটাই কিন্তু সঠিক নয়। সুতরাং এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কথা বলে এই জায়গাটাকে রেকটিফাই করান, এবং এখানে যে পার্টিকুলার পয়েন্টগুলো বললাম সেগুলোকে গিয়ে ভালো করে শুনে সেই জায়গাটাকে রেকটিফাই করান। তা না হলে যত রেকটিফিকেশন করান না কেন সেখান থেকে আসবে, কিন্তু যে পয়েন্টটাকে বললাম এই পয়েন্টটাকেই রেকটিফাই করতে হবে। এই পয়েন্টটা রেকটিফাই হলে তবেই জীবনে ভালো থাকবে। তা না হলে লক্ষ কোটি টাকার যদি আপনি রেমেডি করে ফেলেন, তাতেও কোনো সমাধান পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। বললাম তো বিবাহিত জীবনে সমস্যা রয়েছে। আপনার যদি মনে হয়, আবার আপনি ফেসবুক বা ইউটিউবে গিয়ে আরো ভালো করে অ্যানালিসিসটা শুনে নিন, কি কি বলেছি, কি কি পয়েন্ট আউট করেছি, সেটা ভালোর সঙ্গে কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। দেখুন, প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে তার কিছু একটা জায়গা থাকে, এবং তার প্রত্যেকটা জন্মছকে একটা নির্দিষ্ট আধার থাকে, এবং সেই অনুযায়ী তাকে যদি চালনা করা যায়, এবং সময় নির্বাচন, দশা অন্তর্দশা নির্বাচন এবং সময় নির্বাচন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। দেখুন, মা শারদার কথা, যা হয় না কপাল গুণে তা হয় কিন্তু ক্ষণের গুণে। অর্থাৎ এই ক্ষণ কপাল, এই কপাল কিন্তু বদলে দিতে পারে এই ক্ষণ, তাই ক্ষণের গুরুত্ব যথেষ্ট কিন্তু রয়েছে। সুতরাং এই ক্ষণ অর্থাৎ এই যে মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তিথি হলো কিন্তু অম্বাবচী তিথি। এই অম্বাবচী তিথিকে যদি জীবনে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং সাংসারিক জীবন, যে কোনো ধরনের সমস্যা যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, এবং তার ইমপ্রুভমেন্টের জায়গাও কিন্তু পেতে পারি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? অভিষেক বাবু পুরো নাম? অভিষেক কি? অভিষেক বাবু কার সম্বন্ধে জানবেন? বোনের সম্বন্ধে। বোনের নাম কি মাইতি? অদ্রিজা মাইতি? অর্পিতা মাইতি। হ্যাঁ। জন্ম তারিখ? 11 জুন 2007, তাই তো? জন্ম সময়? রাত 11:10, 11:10 PM, তাই তো? জন্মস্থান? মানে সাউথ 24 পরগনা, তাই তো? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনেকদিন ধরে চেষ্টা করছেন? কেমন লাগে অনুষ্ঠান? ইউটিউবে প্রোগ্রামও দেখেন? এখনো কোনো উপাচার করেছেন? প্রতিকার বলিনি, যে উপাচারগুলো বলা হয় সেই উপাচারগুলো কখনো করেছেন? দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, বোনের ক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 11, অর্থাৎ 11 মানে হচ্ছে যোগ করলে আমরা পাই 2। এই 2 সংখ্যার জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে জীবনে অনেক বেশি স্ট্রাগল, অর্থাৎ ইমোশনাল জায়গাটা বেশি স্ট্রং হয়।
এবং এর সঙ্গে 2-6 কম্বিনেশন। এই 2-6 যখন কম্বিনেশন হয়, লাইফটা একটু খুব ল্যাভিশলি লাইফ লিড করতে পছন্দ করে, কিন্তু বারবার ধরে সেক্ষেত্রে কিন্তু প্রতিহত হয়। লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, শতবিশা নক্ষত্রে, এবং সেখানে লগ্নস্থ রাহু। এই লগ্নস্থ রাহু ওকে কিন্তু অনেক সময় কিন্তু ওর মধ্যে বিবিধভাবে নানা রকম ভুলভাল পথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু চালিত করবে। এবং এখানে চন্দ্র পাওয়া গেছে, অশ্বিনী নক্ষত্রে, এবং এই অশ্বিনী নক্ষত্র অর্থাৎ মেষ রাশি। এই যে মেষ রাশির এবং অশ্বিনী নক্ষত্র অর্থাৎ ব্যক্তিগত জীবনে একটা ওঠাপড়া এবং বর্তমান সময় শারীরিক জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। এবং লগ্নের দ্বিতীয় স্থানে এখানে মঙ্গল অবস্থান করছে, এবং এখানে লগ্নের তৃতীয় স্থানে অবস্থান করছে চন্দ্র, চতুর্থ স্থানে রবি, পঞ্চম স্থানে বুধ সক্ষেত্রস্থ অবস্থায় কিন্তু অবস্থান করছে। বর্তমান সময়টা বিশেষভাবে বোনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এই যে সময়টা, এই যে 2025 সাল থেকে 2027 সাল 2028 সাল, এই যে স্প্যান অফ টাইমটা, এই সময়টা কিন্তু শারীরিক জায়গা এবং বন্ধু বান্ধবের মাধ্যমে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হবে। এবং ভবিষ্যতে বিশেষ করে লগ্নের এখানে সমস্ত গ্রহগুলি, বৃহস্পতি ছাড়া সব গ্রহই রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে বৃহস্পতি ভঙ্গ কাল সর্প দোষ, এই বৃহস্পতি ভঙ্গ কাল সর্প দোষ এবং তা তৈরি হয়েছে সপ্তম স্থানে, যা কিন্তু বৈবাহিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু ভবিষ্যতে সমস্যাবহুল তৈরি করবে। এবং বৃহস্পতিও কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, যা কিন্তু ওকে কিন্তু ওর ব্যক্তিগত জীবনে উঠা পড়া বড্ড বেশি দেবে, এবং ব্যক্তিগত জীবনে যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না, এবং প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গা থেকে প্রবলেম, এবং ভবিষ্যতে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার পর থেকে সেই জায়গা থেকে কিন্তু কিছু প্রবলেম ভবিষ্যতে আসবে, এবং শ্বশুর বাড়িতেও কিন্তু কিছুটা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান বলুন? দেখুন, আগেই বললাম যে ভুল সিদ্ধান্ত, আপনি তো আমাকে এত কিছু ডিটেলস বলেননি। এক্স্যাক্টলি এই জায়গাটা হিট করতে চেয়েছিলাম, যে অ্যাকচুয়ালি এইখানে কিছু ভুল সিদ্ধান্ত এবং বন্ধু বান্ধবের দ্বারা ভুল সিদ্ধান্ত, এই জায়গাটা আগে থেকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা আগে থেকে রেকটিফাই করা উচিত ছিল। 2007 সালে জন্ম, এখন 2025, 18 বছর বয়স, এবং এই 18 বছর বয়সে এই সিদ্ধান্ত। সুতরাং এই জায়গাটা, এবং আপনার এখানে মূল প্রশ্ন থাকবে আদৌ ফিরে আসবে কিনা, এইটাই তো প্রশ্ন। আপনার মূল প্রশ্ন কি? এটাই তো, এখানেও ফিরে আসবে, কিন্তু সেটা মোটামুটি ভাবে যেভাবে ফিরে আপনারা এক্সপেক্ট করছেন সেইভাবে আসবে না। এখানে অনেক কিছু, তার মধ্যে অনেক কিছু ঘটনা পরিপ্রেক্ষিত ঘটবে, যা এই মিডিয়া হাউসে বসে আলোচনা করা উচিত নয়। কিন্তু মোটামুটি সপ্তাহ 3 পর থেকে কিন্তু আপনারা খোঁজ পাবেন। এখন ওই 2-3 সপ্তাহ আপনারা যত পরিশ্রমই করুন না কেন, এই 2-3 সপ্তাহের মধ্যে খুব একটা ভালো কিছু খোঁজ পাবেন না, কিন্তু 3 সপ্তাহ পর থেকে এক্স্যাক্টলি আপনারা খোঁজ পাবেন। এবং আপনাদের বলবো একটু সতর্ক থাকতে, এবং বিশেষ করে বোনের দিকে বিশেষভাবে নজর রাখতে, তাতে কিন্তু তা না হলে কিন্তু এই সময়টা কিন্তু ওর জন্য ভালো না। এবং শুরুতেই বলেছিলাম 2025 থেকে 2028 এই স্প্যান অফ টাইমটা ওর জন্য ভালো না। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, প্রত্যেকটা জন্মছকের একটা নির্দিষ্ট করে আধার থাকে, এবং সেই পয়েন্টটাকে যদি আমরা আইডিয়ালি ধরতে পারি, তাহলে সেখান থেকে যে কোনো সমস্যার সঠিক সমাধানও কিন্তু আমরা বার করে আনতে পারি। এবং অ্যাকচুয়ালি দেখুন, একটা সঠিকভাবে যদি তার প্রপার অ্যানালিসিস হয়, আপনার অ্যাকচুয়ালি কোন জায়গায় রোগটা হয়েছে, সেই রোগটাকে যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন, তবেই তো তার প্রতিষেধক দেবেন, তবেই তো সেখান থেকে সেই প্রতিষেধক দিলে সেখান থেকে তার উপশম পাবেন। তা না হলে কি উপশম পাবেন? যেমন একটা জন্মছকের প্রত্যেকটা জায়গার আইডিয়ালিস্টিক পয়েন্ট রয়েছে। আজকে আর কোনো ফোন নেব না, আজকে আর কিছু বলার রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে, এবং এই যোগ মহাযোগ, এবং শুধুমাত্র জন্ম ছকটাকে নিজের কাছে রেখে দিলে এবং প্রত্যেকটা অনুষ্ঠান দেখলে হবে না। তার থেকে জন্ম ছকটাকে অ্যাকচুয়ালি আমার জন্ম ছকে কি রয়েছে সেটাকে আগে প্রপার প্ল্যানিং অনুযায়ী করে সেই অনুযায়ী তার একটা সিদ্ধান্ত নিন। এবং আমরা যেমন ফাইন্যান্সিয়াল প্ল্যান করি প্রত্যেকেই, সেটা ফাইন্যান্সিয়াল প্ল্যানের সঙ্গে জীবনটাকেও একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে চলার জন্য একটা প্রপার এক্সিকিউশন অফ প্ল্যানে চলুন, এবং তার সঙ্গে জ্যোতিষের হাত ধরুন। কারণ জ্যোতিষ দেখুন একটা 6500 বছরের আগের সাবজেক্ট, যা আপনাকে সঠিক পথ যদি দিতে পারে, এবং সেটা আপনারা বারবার ধরে প্রমাণ পেয়েছেন, এবং একটা সঠিক অ্যানালিসিস যা আপনাকে সঠিক জায়গায় যদি আপনি পৌঁছান, তার সঠিক অ্যানালিসিসটা পাবেন, এবং সেখান থেকে যদি সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান করেন, তবে সেখান থেকে তার ইউটিলিটি পাবেন। আজকের যে আমাদের আলোচনা, যে অম্বুবাচী তিথি, এই অম্বুবাচী তিথিতে আমি বলেছিলাম যে নির্মাল্য প্রদান করতে হবে, এবং তার সঙ্গে কামিয়া সিঁদুর। এই কামিয়া সিঁদুর কি না, অম্বুবাচী তিথির শুরু হওয়ার ঠিক পূর্বে বা তার আগের দিন মাকে একটা সিঁদুরের কৌটো অর্পণ করবেন।
এবং একই রকম ভাবে এই অম্বুবাচী তিথি লাগার আগে, সেদিন আগের দিন রাত্রে অথবা যেদিনকে 22 তারিখে সকাল 6টা 10 মিনিটে যখন লাগছে তার আগে একটা ফুল অর্পণ করবেন। এই যে ফুলটা অর্পণ করবেন এটা হচ্ছে নির্মাল্য। যাদের ক্ষেত্রে রবি গ্রহের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো জবা ফুল অর্পণ করবেন। এবং এই অম্বুবাচী তিথি নিবৃত্তি হয়ে যাওয়ার পর তার একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ চাল, একটা রক্তকরবী পুষ্প এবং একটা সাদা মিষ্টি প্রবহমান জলে ভাসিয়ে দেবেন। দেখুন আপনার জীবনের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, বিশেষ করে রবি গ্রহ সংক্রান্ত, এবং যাদের রবির দশা চলছে কিন্তু রবির দশা রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, রবি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা করলে অনেকটা জায়গা থেকে উপশম কিন্তু পেতে পারেন। ঠিক একই রকম ভাবে যাদের ক্ষেত্রে চন্দ্র পীড়িত অবস্থা বসে রয়েছে এবং চন্দ্র পীড়িত অবস্থা থেকে মানসিক ডিপ্রেশন তৈরি করছে, ফাইন্যান্সিয়াল জায়গাটা তো একটা প্রবলেম তৈরি করছে, এরকম যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো একটা গাঁদা ফুল অর্পণ করবেন এবং এই গাঁদা ফুলটাকে রেখে দেবেন। এবং তারপর একই রকম ভাবে নিবৃত্তি হয়ে যাওয়ার পর, অম্বুবাচী তিথি নিবৃত্তি হয়ে যাওয়ার পর অল্প একটু কাঁচা দুধ এবং তার সঙ্গে সাদা চন্দন এবং আতপ চাল সহযোগে এবং একটা সাদা মিষ্টি সহযোগে প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন। ঠিক একই রকম বুধ গ্রহের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বিল্লিপত্র অর্থাৎ বিল্লপত্র অর্থাৎ বেলপাতা অর্পণ করবেন। এবং এই একই রকম ভাবে যখন নিবৃত্তি হয়ে যাওয়ার, অম্বুবাচী তিথি নিবৃত্তি হয়ে যাওয়ার পর একটু চাল এবং একটা সাদা মিষ্টি এবং একটা তামার টুকরো ভাসিয়ে দেবেন প্রবহমান জলে। এবং যাদের ক্ষেত্রে মঙ্গলের প্রবলেম তাদের ক্ষেত্রে তারা জবা ফুল বা গাঁদা ফুল দেবেন না, তারা রক্তকরবী পুষ্প, রক্তকরবী ফুল মাকে অর্পণ করবেন নির্মাল্য হিসেবে। এবং এই নিবৃত্তি হয়ে অম্বুবাচী তিথি নিবৃত্তি হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণ চাল, একটা তামার টুকরো, একটা লোহার টুকরো, একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন। এবং ফিরে আসার পথে সম্ভবপর হলে কোনো ধরনের লাল দ্রব্য কোনো দুস্থ ব্যক্তিকে দান করবেন। এতে দেখবেন আপনার মঙ্গল গ্রহের যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে অনেকটা উপশম পাবেন এবং জীবনে অগ্রসর হতে পারবেন। এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে কনফিডেন্সের জায়গাটা প্রবলেম রয়েছে তারাই উপচারটা করলে তারা কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ঠিক একই রকম ভাবে শুক্রের ক্ষেত্রে যাদের প্রবলেম রয়েছে, এবং আজকে আমাদের আজকে অ্যানালিসিসে প্রথম যিনি কলার ছিলেন তার ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম রয়েছে। এই শুক্রের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু এত কিছু এইসব না করে মাতা ভুবনেশ্বরীকেই কিন্তু অর্পণ করবেন, একটা সাদা ফুল অর্পণ করবেন, ভুবনেশ্বরীকে অর্পণ করবেন। এবং যখন আপনাদের নির্মাল্যটাকে রেখে দেবেন এবং তিথি শেষ হয়ে যাওয়ার পরে আর একটা রক্তকরবী পুষ্প অর্পণ করবেন। কিন্তু শুক্রের ক্ষেত্রে কোনো রকম কোনো দান কিন্তু এখানে করা যাবে না। যাদের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে প্রবলেম তৈরি রয়েছে জন্মছকে অথবা বৃহস্পতির দশা পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে তারা একটা হলুদ গাঁদা ফুল নির্মাল্য হিসেবে অর্পণ করবেন। এবং তারপর দিন যখন নিবৃত্তি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই অল্প পরিমাণ শুধু সাদা চাল এবং সাদা মিষ্টি প্রবহমান নদীতে ভাসিয়ে দেবেন এবং ফেরার পথে অবশ্যই কাউকে একটা সাদা রঙের দ্রব্য কিছু দান করবেন। এরপর আসবো আমাদের যাদের ক্ষেত্রে শনি গ্রহ, বিশেষ করে যাদের সাড়ে সাতি প্রভাব চলছে, বিশেষ করে যাদের ক্ষেত্রে শনি গ্রহটা দশা চলছে অথবা শনি গ্রহ পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং বিশেষ করে যাদের দশা পিরিয়ড চলছে এবং শনি গ্রহ দ্বারা সেই দশা বিশেষভাবে পীড়িত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই নির্মাল্য হিসেবে অবশ্যই একটা জবা ফুলের সঙ্গে একটা নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন এবং এটাকে নির্মাল্য হিসেবে নিজের কাছে রেখে দেবেন। এখানেও কিন্তু কোনো দানের কিন্তু প্রয়োজনীয়তা নেই। এবং এই নির্মাল্যটা, এই যে আগের দিন বলে এই যে কামিয়া সিঁদুর এবং নির্মাল্য এবং এই যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে বলেছিলাম সেইগুলোকে একত্রিত করে একটা জায়গাতে রেখে দেবেন, সেটা উত্তর পূর্ব কোণে হোক বা উত্তর কোণে রেখে দেবেন এবং 3টে সপ্তাহ হয়ে যাওয়ার পরে সেটাকে ভাসিয়ে দেবেন। এবং ভাসিয়ে দেওয়ার পূর্বে অল্প অল্প করে কোয়ান্টিটি নিজের কাছে রেখে দেবেন এবং কোনো কাজে যাওয়ার আগে সেটাকে ব্যবহার করবেন। এবং অবশ্যই সকলকে বলবো যে এই সময়টাকে মা কিন্তু রজস্বালা হন, সুতরাং এই সময় ধরিত্রীকে কোনোভাবে কর্ষণ করবেন না এবং যতটা পারবেন নিজেরা সংযত জীবন যাপন করবেন, তাতে আপনাদের সাফল্য আপনাদের কাছে এসে পৌঁছাবে এবং আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন এবং সৌভাগ্য দর্পণে যে কথা গোল অফ ডেস্টিনেশন সেই পথে এগিয়ে নিয়ে যেতে যাবে। আজকের সময়টা একদম করা যাচ্ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি